মালা তার একমাত্র ভাই আর মায়ের সাথে বসবাস করত। কিছুদিন পর সবুজের সাথে মালার বিয়ে হয়। মালার শ্বশুরবাড়িতে মালার শাশুড়ি আর ননদ মালাকে একদম সহ্য করতে পারত না। তারা সব সময় মালার সাথে খারাপ ব্যবহার করত। ভাবি, তুমি আমার ঘরটা গুছিয়ে রাখোনি কেন শুনি? তোমাকে কতবার করে বলেছি যে আমার ঘরটা তুমি গুছিয়ে রাখবে। তোমার কথা কানে যায় না নাকি, হ্যাঁ? রূপা, আগে আমার কথাটা শোনো। কি শুনবো তোমার কথা? আমি এক্ষুনি সব মাকে যেয়ে বলবো। তারপর মা তোমার কি করে সেটাই তুমি দেখে নিও। রূপা, দয়া করে মাকে কিছু বলো না। দেখো, রোজ রোজ এই ঝামেলা আমার আর ভালো লাগছে না। আজকে মেহমান আসছিল, এজন্য অনেক কাজ ছিল বাড়িতে। তোমার ঘরটা আমি গোছাতে ভুলে গিয়েছি। আমি এক্ষুনি যাচ্ছি আর তোমার ঘরটা গুছিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে হ্যাঁ, এমনটা যেন আর কখনো না হয়। সতর্ক করে দিলাম তোমাকে। এরপর মালা তাড়াতাড়ি গিয়ে তার ননদের ঘর পরিষ্কার করতে থাকে। বাড়িতে কি কেউ আছো? কেউ আছো নাকি? আমাকে একটু সাহায্য করো। সারা দিন না খেয়ে আছি। তুমি কে গো বুড়িমা? তোমাকে তো এ পাড়ায় এর আগে কখনো দেখিনি। আ আমি আসলে এই পাড়ায় থাকি না। আমি ওই নদীর পাড়ে থাকি। আমাকে একটু সাহায্য করো না মা। আমি সারা দিন না খেয়ে আছি। এরপর মালা যখন সেই ভিখারিকে চাল ডাল দিতে চায়, তখন তার শাশুড়ি চলে আসে। এ কি এখানে আবার কি হচ্ছে কি মালা? রিমা খুব অসহায়, তাই আর কি কিছু চাল ডাল দিচ্ছিলাম। এত বড় সাহস কে দিল শুনি? আমাকে কোনো কিছু না বলে তুমি চাল ডাল দিচ্ছ এই ফকিন্নিকে? তোমার ব্যবস্থা তো আমি পরে করছি। আর এই যে, এই ফকিন্নি, তুই এই ঘর থেকে বের হ। বের হ বলছি। এ কি, তুই কিসের ভেতরে এসে পড়েছিস রে মা? তোর তো কপাল খুব খারাপ রে। তুই উপরওয়ালার কাছে সাহায্য চাইবি রে মা। বলে সেই ভিখারি সেখান থেকে চলে যায়। আর মালার শাশুড়ি মালাকে অনেক কথা শোনাতে থাকে। আর মালা কান্না করতে করতে রুমে চলে যায়। আরে, কি হয়েছেটা কি? এইভাবে কান্না কেন করছো? রোজ রোজ তোমার এই ন্যাকামো আমার একদম সহ্য হচ্ছে না। বাড়ির বউদের কি কোনো অধিকার নেই? তারা কি স্বাধীনভাবে কোনো কিছুই করতে পারবে না? মেয়েরা শ্বশুর বাড়ি আসে কত স্বপ্ন নিয়ে, আর আমি? না না, মেয়েরা তাদের স্বামী আর শাশুড়ির অনুমতি ছাড়া কোনো কিছুই করতে পারবে না, বুঝেছো? ঠিক আছে, আমি কোনো কিছুই করব না, কিন্তু স্বাধীনভাবে আমাকে কান্নাটা অন্তত করতে দাও। এটাই তো আর তোমরা আমাকে বাধা দিতে পারো না। ঠিক আছে ঠিক আছে, তোমার যত ইচ্ছে হয় কান্না করো, কিন্তু হ্যাঁ, কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করবে না। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। কিছুদিন পর মালা গর্ভবতী হয় এবং একটা ছেলে সন্তানের জন্ম দেয়। কি ব্যাপারটা কি মালা? এইভাবে শুয়ে বসে থাকলে কি আর দিন চলবে? হ্যাঁ, বাড়ির কাজকর্ম কে করবে শুনি? বলে মা, আমার শরীরটা বেশি ভালো নেই, আর বাবু আমাকে ছাড়া একদম থাকতে চায় না। 2-3 দিন আপনি আর রূপা মিলে একটু কাজকর্ম সামলে নিন না। কি, তোমার এত বড় সাহস? আমরা কাজকর্ম করব এই কথা তুমি আমাদের বলছো? যাও, তাড়াতাড়ি কাজ করতে যাও। এরপর মালা অসুস্থ শরীর নিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করতে থাকে। এভাবেই চলতে থাকে। আর হঠাৎ একদিন সবুজ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর সবুজ মারা যাওয়ার পর মালার উপর তার শাশুড়ি আর ননদের অত্যাচার আরও বেড়ে যায়। মা, ও মা, তুমি কি চাও নাকি এই বাড়ির চাকরানি হয়ে থাকতে? এইসব তুই কি আবোল তাবোল বলছিস? হ্যাঁ, আমি এই বাড়ির চাকরানি কেন হতে যাব? তাহলে শোনো মা, ভাবি যদি এই বাড়িতে থাকে আর ওর ছেলে বড় হয়ে তো এই সব সম্পত্তির মালিক হয়ে যাবে, তখন ভাবি তোমাকে এই বাড়ির চাকরানি বানিয়ে রাখবে। তাকে তুমি ভাবতে পারছো? তাই তোমাকে বলছি মা, ওদেরকে এক্ষুনি এই বাড়ি থেকে তাড়িয়ে দাও, নইলে কিন্তু তোমার কপালে পরবর্তীতে দুঃখই আছে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথাই বলেছিস।
আমি আজই ওদেরকে এখান থেকে তাড়িয়ে দেব। এরপর মালার শাশুড়ি অনেক কৌশলে মালা আর তার ছেলেকে তাদের বাড়ি থেকে বের করে দেয়। আমি আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি কখনোই সুখী থাকবেন না, এর ফল আপনাকে ভোগ করতেই হবে মা। এসব কথা বলে মালা তার বাবার বাড়িতে চলে যায়। কি রে, তুই আবার এখন এই বাড়িতে? আর তাছাড়া সবেমাত্র সবুজ মারা গেছে, তুই এখন এই বাড়িতে বেড়াতে এসেছিস কেন? ভাইয়া, আমি এই বাড়িতে বেড়াতে আসিনি, আমি একেবারে চলে এসেছি। একেবারে চলে এসেছো মানে তো কি? তোমার এত বড় বাড়ি রেখে তুমি এই বাড়িতে কেন থাকবে? সবকিছু আমি তোমাদের পরে বলছি। মা, তোমরা যদি এই বাড়িতে থাকতে দাও তো থাকবো, আর না দিলে রাস্তায় রাস্তায় থাকবো। না না মা, তুই এই বাড়িতেই থাক। আর তাছাড়া তোর কি হয়েছে, মাকে খুলে বল। এই বাড়িতে থাকাটা মালার ভাই আর ভাবি ভালো চোখে দেখেনি, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মালার ভাবি মালাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। সে বলতো, ফ্রি ফ্রি তোমাদেরকে খেতে দিতে পারবো না। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। শোন মালা, সবুজ মারা গেছে বেশ কয়েক বছর হলো, তোকে আর কতদিন এভাবে রাখবো বলতো? পাশের গ্রামের একজন ব্যবসায়ী তোকে বিয়ে করতে চেয়েছে। তুই বিয়ে করলে রাজরানীর মতো সুখী হবি। সে তোর পাশাপাশি তোর ছেলের দায়িত্বও নিতে চেয়েছে। ব্যাপারটা একবার ভেবে দেখ। আমি বুঝেছি ভাইয়া, তোমরা আমাকে আর আমার ছেলেকে এই বাড়িতে রাখতে চাও না। এই বলে মালা সেখান থেকে চলে যায় আর ঘরে গিয়ে কাঁদতে থাকে। মা মা, তুমি আর কেঁদো না এভাবে। চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি বড় হয়ে কাজ করে তোমাকে অনেক ভালো রাখবো মা। তোমাকে আর কষ্ট পেতে দেব না। আমার সোনা ছেলে কত বড় হয়ে গেছে। মালা দু একদিনের ভেতরে তার বাবার বাড়ি ছেড়ে চলে যায় আর একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে, আর মানুষের বাড়িতে গিয়ে কাজ করতে থাকে। এভাবেই অনেক কষ্টে মালা তার ছেলে রাহুলকে পড়াশোনা করাতে থাকে। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। এখন রাহুল একটা ছোটখাটো কোম্পানিতে চাকরি করে। সে তার মাকে কোনো ব্যাপারে কষ্ট পেতে দেয় না। বাবা রাহুল, তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস বাবা। এখন যদি আমি মরেও যাই তাও আমার কোনো আফসোস থাকবে না। মা, তুমি এভাবে বলো না তো, তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তোকে বিয়ে দেব। আমি যদি মারাও যাই তবুও যেন তুই একা না হয়ে যাস, তার জন্য। এরপর মালা রাহুলের সাথে একটা সুন্দর ফুটফুটে মেয়ে দেখে বিয়ে দিয়ে দেয়, আর তারা তিনজন মিলে অনেক সুখী দিন কাটাতে থাকে।